প্রিয় দর্শক, সময়টা কিন্তু এখন সচেতনতার। আমরা সবাই অনেক বেশি সচেতন, অনেক বেশি আসলে সব বিষয়েই পারদর্শিতা অর্জনের চেষ্টা করি। তাই অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক যে ট্রিটমেন্ট আমরা স্কিন এবং হেয়ারের জন্য সাজেস্ট করি, সেটা কিন্তু লাক্সারি না, এখন এটা নেসেসিটি। এই বিষয়টা নিয়ে কথা বলতে এবং আপনাদেরকে সচেতন করতে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের এই রেগুলার যে অনুষ্ঠান স্বাস্থ্য পরামর্শে। আমি তো আছি, আর আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ের উপর একজন স্পেশাল মানুষ রয়েছেন আমার সাথে রয়েছেন ডক্টর নুবায়রা তাসনিম, কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল, অ্যাস্থেটিক অ্যান্ড ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট। চলে যাচ্ছি তার কাছে। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো শ্রাবণ্য, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি, এই টপিকটা আমার খুব পছন্দের একটা টপিক, কারণ আমি তো অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে নেই, কিন্তু তারপরও আমাকে অনেক এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, শুধুমাত্র একজন ডক্টর হিসেবে না, একজন মিডিয়া পার্সোনালিটি হিসেবেও। তো সেই প্রশ্নগুলো আজকে আমি আপনার কাছ থেকে করে নেবার চেষ্টা করব। অবশ্যই। ফার্স্ট অফ অল জানতে চাই যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি এবং ডার্মাটোলজির মধ্যে পার্থক্য কি? ক্লিনিক্যাল ডার্মাটোলজি, অ্যাস্থেটিক ডার্মাটোলজি, সাথে আরেকটা কিন্তু পোর্শন আছে যেটাকে আমরা বলি হচ্ছে ডার্মাটো সার্জারি। ওকে, সব কিছু মিলিয়েই ডার্মাটোলজি। আমরা যখন পড়াশোনা শুরু করি, আমরা প্রথমে আসলে ক্লিনিক্যাল ডার্মাটোলজিটাতেই ফোকাস করি। সেটাতে আমরা যখন পোস্ট গ্র্যাজুয়েশন করি, আমাদের বইয়ের কিন্তু শেষ 3-4টা চ্যাপ্টারেই কিন্তু মাত্র অ্যাস্থেটিক ডার্মাটোলজি। সো আমরা যখন ক্লিনিক্যাল ডার্মাটোলজির বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করি, তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে থিওরিটিক্যালি জানি, এবং তারপর দেখা যায় যেটা যে আমরা বিদেশের বিভিন্ন কোর্সে যেয়ে আস্তে আস্তে করে সেটা হাতে কলমে শিখে আসার চেষ্টা করি এবং সেভাবেই আসলে নিজেকে তৈরি করি। এটার সাথে আরও একটা জিনিস হচ্ছে ডার্মাটো সার্জারি। ডার্মাটো সার্জারিটা হচ্ছে, ধরেন একটা মানুষের যদি একটা তিল হয় এবং আমরা বুঝি যে এই তিলটা একটা সময় গিয়ে একটা স্কিন ক্যান্সার হতে পারে, কিংবা একটা মেয়ে মানুষ যার হচ্ছে ছেলেদের মতো গোফ আছে, কিংবা তার এমন একটা জায়গায় তিল আছে, এমন একটা কাটা দাগ আছে যেটার জন্য তার সাধারণ জীবনযাপন ব্যাহত হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা ডার্মাটো সার্জারির অংশ বিশেষে কাজ করি। সেক্ষেত্রে আমরা লেজার করি, এটা ছাড়া আরও বিভিন্ন প্রসিডিউর আছে। সো ডার্মাটো সার্জারিটা মূলত কিন্তু বিউটিফিকেশনের সাথে খুব একটা জড়িত না, এটা এক ধরনের চিকিৎসার একটা অংশ হিসেবে করা হয়। আচ্ছা। আর অ্যাস্থেটিকটাকে আপনি বলতে পারেন যে এটা আমরা একটা বিউটিফিকেশনের জন্য করতে পারি, এটা অ্যাকর্ডিং টু পেশেন্টস নিড এটা করা হয়। আমি যেমনটি বলেছি, তাহলে এই যে বিউটিফিকেশন, এই পার্টটা এখন কি লাক্সারি নাকি নেসেসিটি? আমি তো বলবো নেসেসিটি হয়ে গেছে মানুষের, কারণ একটা সময় মানুষের নিজস্ব সচেতনতা ছিল একটু কম। আজকালকার একদম টিনেজার থেকে শুরু করে সবাই অনেক সচেতন, এবং কিছু কিছু জায়গায় এই সচেতনতাটা আসলে দরকার। যেমন আমার যদি আজকে ব্রণ হয় টিনেজ বয়সে, আমি যদি টিনেজ বয়সে গিয়ে ব্রণের ট্রিটমেন্টটা ঠিক মতো না করি, তাহলে কিন্তু 40 বছর বয়সে এসে আমার পুরো মুখে সেই ছোটোবেলার গুটি বসন্ত দেখা লোকদের মতো স্কার পড়ে যাবে। এক্ষেত্রে কিছু অ্যাস্থেটিক ট্রিটমেন্টের ভেতর দিয়ে যদি ওই বয়সে যায়, তাহলে কিন্তু ওর 40, 45, 50 বছরের জীবনটা কিন্তু ওর খুব স্মুথ হবে। সো অ্যাস্থেটিকের কিছু কিছু জায়গা তো আমি বলবো অবশ্যই নেসেসিটি এখন। এটা যেমন বললেন যে টিনেজ যে সময়টা তখনকার কথা, কিন্তু একটা মানুষ, সেটা আসলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে তার কিন্তু অনেক চেঞ্জেস আসতে থাকে, এবং সেই চেঞ্জেসগুলো আনএভিটেবল। তো সেই চেঞ্জেস, অনেকে বলে ন্যাচারাল বিউটি ইজ ফাইন, ন্যাচারালি অনেক সুন্দর। আপনি কি বলবেন এই জায়গাটায়? আমি অবশ্যই বয়সকে শ্রদ্ধা করি। বয়সকে শ্রদ্ধা না করে এটা থেকে বের হয়ে যাওয়ার কোনো অপশন নাই। কিন্তু এখানে কিছু জিনিস আছে যে আমরা যেমন কিছু একটা আজকে করলাম, এই জিনিসটা যদি আমার বয়সটাকে আর 2 দিন ধরে রাখতে পারে, অতটুকু চেষ্টা করা যায়। কিন্তু একটা ড্রাস্টিক ট্রান্সফরমেশন, সেই জিনিসটা আসলে আমি বলবো শারীরিকভাবেও ভালো না, মানসিকভাবেও যে চাবে তাকে তো ওই বয়সে আমরা কখনো আটকে দিতে পারবো না। সো ওরকম আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনওয়ালা পেশেন্টদেরকে আসলে আমরা কখনো স্যাটিসফাইড করতে পারি না। কিন্তু আমরা যেটা করতে পারি, যে ধরেন ছোট্ট একটা প্রসিডিউর বলি, যেমন আমরা এখন এক্সোজোম দিচ্ছি, আমরা স্কিন বুস্টার্স দিচ্ছি, আমরা পিআরপি করছি, সাথে আমি বোটক্স ফিলারে যাচ্ছি না এখন, আমরা পিডিআরএন করছি। এগুলো একদম নর্মাল বেসিক অ্যাস্থেটিক প্রসিডিউরসের মধ্যে পড়ে। এগুলাতে একটা ব্যাপার যেটা আছে, এগুলো যদি আপনি করেন, আপনার যে ফাইন রিঙ্কেলসগুলো পড়ছে মাত্র, সেটা হয়তো পড়বে না। আপনার স্কিনের
টেক্সচারটা যেমন, সেটা যতটুকু স্মুথ আছে তার থেকে আরও বেশি স্মুথ করবে। আমার এই বয়সে আস্তে আস্তে মেস্তা শুরু হচ্ছে, এটাকে প্রিভেন্ট করবে, সান ট্যানটা পড়তে দিল না। এই জিনিসগুলো আমার মনে হয় এতে কোনো অন্যায় নেই আসলে। আচ্ছা, আমি বোটক্স আর ফিলারে পরে আসছি। আপনি যেহেতু পিআরপির কথা বললেন এবং পিআরপির সাথে সাথে এখন নতুন যে পিডিআরএন, আমরা খুব পিডিআরএন সম্পর্কে মানুষের মানে জিজ্ঞাসা, মানুষের এক্সপেকটেশন, তো দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? পিআরপিটা আমরা আমাদের নিজেদের রক্ত থেকে তৈরি করি। যে পেশেন্টটা আমার কাছে আসবে তার রক্ত থেকে আমি একটা প্লেটলেট রিচ পোর্শন নেব, সেই পোর্শনটাকে আমি মাইক্রোনিডলিং কখনো ইনজেক্ট করে, যার আসলে যেই সমস্যা অ্যাকর্ডিং টু দ্যাট টাইপ আমরা ওই প্রসিডিউরটাকে তাকে করে থাকি। এটাতে আমরা মূলত দেই আসলে গ্রোথ ফ্যাক্টরস। পিডিআরএন হচ্ছে একটা মেরিন সোর্স থেকে তৈরি হয়, এটা ভায়ালে করে আসে, এটা কিন্তু একদম বাইরে থেকে আসা একটা প্রোডাক্ট, এটা কখনোই আমার শরীরের রক্ত থেকে তৈরি হবে না। সো পিডিআরএনএ যেটা হয় স্যামন ডিএনএ থেকে তৈরি হয়, যেটার সাথে আমাদের ডিএনএর অনেক মিল আছে। সো তার জন্য যেটা হয়, আমার শরীরের যে গ্রোথ ফ্যাক্টরস আমি যতটুকু পাচ্ছি পিআরপির ক্ষেত্রে, পিডিআরএনএ গ্রোথ ফ্যাক্টরসটা আমার কখনো কখনো 15-20 টাইমস বেশি আসে। আচ্ছা, সো আমি যদি পিআরপির অনেকগুলো সেশন নেই, পিডিআরএনএ আমার অর্ধেক সেশনে কাজ হবে। ওকে, পিডিআরএনটা এখন প্রচন্ড হাইপড বিশ্বে, কিন্তু একটা জিনিস ডেফিনেটলি খেয়াল করতে হবে যে কোনটা আসল কোনটা নকল, কোথা থেকে নিতে হবে। মানে আমি পেশেন্টদেরকে একটা জিনিস বলি, ইউ নিড টু চুজ ওয়াইজলি। অফকোর্স, এবং এক্ষেত্রে তো এক্সপেন্সের ব্যাপারটাও চিন্তা করতে হবে। এই ব্যাপারটাও আমি জানতে চাইবো, কারণ মানুষের কাছে কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, এই কনসেপ্টটা আছে। এটাকে আদৌ সেরকম কিনা সেটা জানবো একটা ব্রেক থেকে ফিরে আসবার পরে। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পরে আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য পরামর্শে। আমি ডক্টর শ্রাবণা তৌহিদা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে এবং আমার সাথে রয়েছেন ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল, ডক্টর নুবায়রা তাসনিম। আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট একটু এক্সপেন্সিভ, স্পেশালি আমরা পিআরপি এবং পিডিআর নিয়ে কথা বলছিলাম। তো দুটোর মধ্যে এক্সপেন্সটা কতটুকু ডিফার করে? পিআরপি যেহেতু আমাদের নিজেদের রক্ত থেকে তৈরি হয়, পিআরপিটা কিন্তু পিডিআরএনের তুলনায় দামটা কম, এটা মাথায় রাখতে হবে। এবং পিডিআরএনের একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা জিনিসেরই না একটা চিপ কপি থাকে, একটা রেপ্লিকা কপি থাকে। সো আমার কাছে মনে হয় পিডিআরএন মানুষ যখন নিবে, কিংবা গ্লুটাথিয়ন নিবে, এক্সোজোম নিবে, হোয়াট এভার, ওকে আসলে ক্লিনিকটা, হসপিটালটা চুজ করতে হবে ওয়াইজলি, যেই জায়গায় আমি ভরসা করতে পারবো যে আমার প্রোডাক্টটা ঠিক আছে। সো কিছু জিনিস কিন্তু দাম দিয়ে কেনাটা অন্যায় না। পিডিআরএন, এক্সোজোম আমার কাছে মনে হয় তার মধ্যে একটা, তবে পিআরপির তুলনায় পিডিআরএন, এক্সোজোম অবশ্যই একটু দাম বেশি। পিডিআরএন এবং এক্সোজোমের মধ্যে পার্থক্যটা কি? আর এক্সোজোমটা কোথায় ইউজ হয়, পিডিআরএনটা কোথায় ইউজ হয়? সবই আসলে আমরা অ্যাস্থেটিক্যালি ইউজ করতে পারি। যেমন পিডিআরএন, এক্সোজোম দুটাই কিন্তু আমরা হাইপার পিগমেন্টেশন থেকে শুরু করে আমার ফাইন রিঙ্কেলসের জন্য, কিংবা কারো যদি মুখে কিছু না থাকে, ও যদি নর্মালি চায় যে না আমার স্কিন এখন যেরকম আছে এর থেকে আরেকটু বেটারে আমি করতে চাই, সেক্ষেত্রে এক্সোজোম বা ও পিডিআরএন নিতে পারবে। এক্সোজোমের আমরা যেটা করি সেটাতে আসলে পিডিআরএনের থেকে আমি বলবো যে একটু কম শক্তিশালী, কিন্তু আবার পিআরপির থেকে বেশি শক্তিশালী। সো আপনি যদি উপর থেকে নিচে আসেন, পিডিআরএন উইল বি ইন দ্য টপ, তারপরে আসলে আমরা এক্সোজোম কিংবা পিআরপিতে যেতে পারি। দামের ক্ষেত্রেও আসলে এরকম একটা তারতম্য আছে। দামের ক্ষেত্রে তারতম্য আছে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু বেসিক্যালি যে আপনি বললেন যে আপনি মানুষের মানে বয়সটাকে রেসপেক্ট করতে চান, অফকোর্স বিউটিফিকেশনের জায়গায় আমরা আসলে কোন কোন জিনিসগুলো করতে পারি অ্যাস্থেটিক ট্রিটমেন্টে? আসলে রাতারাতি কি মানুষের বয়স চেঞ্জ করা সম্ভব? লাইক এটা অনেকের প্রশ্ন যে বাংলাদেশের কোনো একজন সেলিব্রিটি বা বলিউড, হলিউড কোনো সেলিব্রিটি, তাদের বয়স তো বাড়ছে না, 60 এজেও তারা ইয়াঙ্গার লুকিং, মানে তারা কিভাবে মেনটেন করে? যারা আসলে সেলিব্রিটি লাইফ লিড করেন, ওনাদের যেহেতু চেহারাটা, তারুণ্যতা ধরে রাখাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তাদের জন্য, ওনারা কিন্তু খুব অল্প বয়স থেকেই ট্রিটমেন্টগুলো স্টার্ট করে দেন।
হ্যাঁ, এখন আমি যদি একটা সাধারণ মানুষের সাথে তাকে কম্পেয়ার করি, ওনারা যেটা করেন যে ওনাদের যখন 20 বছর 25 বছর বয়স হয় তখন থেকে ওনারা বিভিন্ন রকম অ্যাস্থেটিক ট্রিটমেন্টের আন্ডারে যান, যার কারণে ওনাদের শরীরে ওনারা রিঙ্কেলটাকে কখনো আসতেই দেন না। ওকে। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ, ওনারা একটা বয়সের পরে গিয়ে চিন্তা করেন যে না, আমি একটু ত্বকের পরিবর্তন চাই, সেটাও আসলে করা সম্ভব। আমরা থ্রেড লিফটিং, বোটক্স ফিলার দিয়ে কিন্তু আসলে রাতারাতি মানুষের তারুণ্যতাটাকে একটু পরিবর্তন আনা পসিবল অবশ্যই। তবে এখানে একটা কথা হচ্ছে, স্ট্যাটিক লাইন বলতে কিছু জিনিস আছে। ধরেন আমি কপাল কুচকাচ্ছি, আমার এখানে দাগ পড়ছে, সেটাকে আমি নর্মাল বলতে পারি। কিন্তু এখন আমি কপাল কুচকাচ্ছি না, কিছু না, আমি বসে আছি, কিন্তু এখন যদি আমার অনেক বড় বড় দাগ অলরেডি দেখা যায়, এই লাইনগুলো স্ট্যাটিক। এই লাইনগুলোকে কিন্তু রাতারাতি আসলে পরিবর্তন করাটা সম্ভব না। সো সেলিব্রিটিরা যেটা করেন, ওনারা এই দাগগুলো পুরোপুরিভাবে বসে যাওয়ার অনেক আগে থেকেই নিজেদের অ্যাস্থেটিক্যালি যত্নগুলা স্টার্ট করেন। আচ্ছা। তার জন্য ওনাদের আসলে ওই দাগগুলো আমরা দেখতে পাই না, যেটা একই বয়সের সাধারণ মানুষের ভেতরে আমরা পাই। বিউটিফিকেশন ছাড়াও অ্যাস্থেটিক ট্রিটমেন্টের তো আমাদের মানে জীবনধারার ক্ষেত্রেও বা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধুই কি আমরা বিউটিফিকেশনকেই টার্গেট করে এই কাজগুলো করি নাকি কিরকম? না, আমার কাছে এরকম মনে হয় যারা না। কারো হেয়ার ফল হচ্ছে, মানে টাক Of পড়ে course. যাচ্ছে, সেটা তো তার জন্য জরুরি আমরা একটা কিন্তু অবস্থা। হেয়ার ফলটাকে ক্লিনিক্যাল ডার্মাটোলজির অংশই ধরে নেই। এটা Okay. কিন্তু অ্যাস্থেটিক্যাল আসলে কোনো কিছু না। আজকে যখন একটা 21 বছরের ছেলে আমার কাছে মাথায় অনেক বড় একটা বার্ল স্পট নিয়ে আসবে, ওর জন্য লাইফ লিড করাটা ভয়ঙ্কর কঠিন। অথবা একটা 17-18 বছরের মেয়ে ছেলেদের মতো দাড়ি গোঁফ নিয়ে যদি আসে, ও বাসার বাইরে বের হতে যাবে না। এই কষ্টগুলো আসলে চোখে না দেখলে কখনো এক্সপ্লেইন করা যায় না। আসলে সেক্ষেত্রে ফিমেলটা কিন্তু হেয়ার রিমুভাল লেজার করছে, দ্যাট ইজ নট পার্ট অফ অ্যাস্থেটিক। এটা কিন্তু ও ডার্মাটো সার্জারি ও ডার্মাটোলজির আন্ডারেই এটা এসছে, কারণ ওকে আমার সাথে অনেক মেডিকেশনস দিতে হচ্ছে, ওর যে হরমোনাল প্রবলেমের জন্য দাড়িগুলো উঠছে সেটা ঠিক করতে হচ্ছে, কিংবা যার ধরেন চুল পড়ে যাচ্ছে, তার ক্ষেত্রে আমরা কি করছি, তার কেন চুল পড়ছে আমরা আগে কিন্তু কোর কজটা বের করছি। অ্যাকর্ডিং টু দ্যাট আমরা তার ওষুধ দিচ্ছি, তার হরমোনসগুলোকে ঠিক করার চেষ্টা করছি, যেটা ডেফিসিয়েন্সিতে তার চুলটা পড়ছে সেই ওষুধ তাকে দিচ্ছি। এক্সট্রা হিসেবে কিছু কিছু মানুষকে আমরা তখন বলি আপনাকে পিআরপি নিতে হবে অথবা হেয়ার এক্সোজোম নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত যেতে হয়, যখন আমরা বুঝি যে আর আসলে কোনো ফলিকেল নেই আচ্ছা, চুল আসার মতো। বুঝতে পেরেছি। সো আসলে বোটক্স ফিলার যেটা নিয়ে আপনি বলছিলেন একটু আগে, যে এই বিষয়টা নিয়ে আপনি কথা পরে বলবো, Of course. আমরা কথা পরে বলবো, কারণ বোটক্স এবং ফিলার এটাতে আসলে প্রবলেমটা কোথায়, বা এটা আসলে কি সায়েন্টিফিক্যালি ওকে নাকি ওকে না? আচ্ছা, বোটক্স ফিলারের একটা ব্যাপার হচ্ছে, ওই যে বলছি ইউ নিড টু চুজ ওয়াইজলি। আপনি যদি ঠিক মানুষের কাছে কাজ করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি এমন একজনের কাছে কাজ করলেন যার আসলে সেভাবে সায়েন্টিফিক্যালি ব্যাকগ্রাউন্ডেড মানুষই না এই কাজগুলো করার মতো, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। একটা ফিলার আপনি শরীরের ভেতরে রাখছেন দীর্ঘদিন, সেই জিনিসটা যদি 2 নম্বর প্রোডাক্ট হয়, প্রচণ্ড সাইড এফেক্টস হবে। সেগুলো ছাড়া যদি আপনি করেন, আপনি যেরকম তারুণ্য ধরে রাখার কাজে এগুলো ব্যবহার করতে পারেন, ফেস লিফটিংয়ের কাজে ব্যবহার করতে পারেন, সেরকম অনেক ক্লিনিক্যাল ডার্মাটোলজি, ক্লিনিক্যাল অন্যান্য বিষয়েও কিন্তু আমরা বোটক্স ইউজ করি। ধরেন কারো হাত ঘামছে, প্রচণ্ডভাবে তার হাত ঘামে, এটা কিন্তু এত ঘামে যে সে একটা এয়ারপোর্টে গিয়ে কোথাও ফিঙ্গার পাঞ্চ করতে পারছে না, একটা অফিসে ঢুকবে বের হবে তার জন্য লম্বা লাইন লেগে যাচ্ছে, পেশেন্ট প্যানিক হয়ে যাচ্ছে, আরও সোয়েটিং হচ্ছে। আমরা কিন্তু বোটক্স দিয়ে সোয়েটিংগুলোকে কমাতে পারি। তারপরে কারো প্রচণ্ড নিউরোলজিক্যাল কিছু পেইন আছে, হেডেক বলি আমরা, সেগুলোতেও কিন্তু বোটক্স ইউজ করা হয়। সো এই জিনিসগুলো আপনি যদি সেফ হ্যান্ডে নেন, আমার কাছে মনে হয় 100% এটা মানুষ নিতে পারে। ভয়ের আসলে কোনো কারণ নেই। ভয়টা সেখানেই যদি আমি ভুল কোথাও নিয়ে একটা সাইড এফেক্টস আমার হয়। ওকে, সাইড ইফেক্টস আসলে আমি ওভারঅল জানতে চাইবো, একটু পরে জানতে চাইবো সেটা। তবে আরেকটা খুবই হাইপড ক্রিয়েট করা জিনিস হচ্ছে গ্লুটাথিয়ন ইনজেকশন। এটা তো মনে হয় টিনেজাররাও খুব বেশি মানে নিতে চায়, বা অনেকের মাঝে আমি দেখেছি যে তাদের বয়স হয়তো 25ও হয়নি, তারা কিন্তু গ্লুটাথিয়ন ইনজেকশন নিতে চাচ্ছে, যে ফর্সা হতে হবে। মানে এই যে কনসেপ্টটা, আসলে কি গ্লুটাথিয়ন ফর্সা করে? গ্লুটাথিয়ন যখন আমরা নিব, এটা কিন্তু অনেকগুলো ফর্মুলেশন আছে। এখন আমরা অনলাইনে দেখি কি অনেক ক্রিম, অনেক সেরাম যেগুলোতে নাকি গ্লুটাথিয়ন আছে। মুখে খাওয়ার অনেক ওষুধ আছে যেটাতে গ্লুটাথিয়ন আছে,
আবার আরেকটা ফর্ম আছে যেটা আমরা ইন্ট্রাভেনাস নেই, অর্থাৎ স্যালাইনের মাধ্যমে ইনজেক্টেবল ফর্মে নেই। তিনটার মধ্যে যদি আপনি চুজ করতে বলেন, আপনি যদি প্রথমে ক্রিম বা সেরামের কথা বলেন, এটা কিন্তু কসমেটিক্যালি একটা অ্যান্টিঅক্সিডেন্টের যে এফেক্ট আছে অতটুকুই আপনাকে দিবে, বাট ও কখনো একটা পিগমেন্টেশন দূর করা বা আপনার একটু জেনেটিক্যালি কালার চেঞ্জ করা এটা করতে পারবে না। ওকে, আরও একটা জিনিস হচ্ছে, মুখে যখন আমরা কোনো ট্যাবলেট ফর্মে খাবো, আমাদের পাকস্থলীতে যাওয়ার পরে ওই ট্যাবলেটটা থেকে খুব অল্প পরিমাণে আসলে আমাদের শরীরে শোষণ করতে পারে। সো দিন শেষে আসলে ওইটা থেকে যতটুকু মানুষ একটা প্রত্যাশা করেন সেটা আসলে পাওয়া যায় না। এখন আসি মোস্ট হাইপড যেটা, সেটা হচ্ছে আইভি গ্লুটাথিয়ন। এখন আইভি গ্লুটাথিয়নের ব্যাপারটা হচ্ছে কি, যে একটা কথা আজকে আমি বারবার বলছি, সেটা হচ্ছে ইউ নিড টু চুজ ওয়াইজলি। রাইট, এত চিপ রেপ্লিকা কপি আছে, এবং আপনি যখন স্যালাইনের মাধ্যমে শরীরে নিচ্ছেন, হোল বডিতে সার্কুলেশন হচ্ছে, ইটস রিয়েলি ভেরি ভেরি ডেঞ্জারাস ফর দ্যাম। আপনি যদি একটা ঠিক আইভি গ্লুটাথিয়ন নিতে পারেন, ও আপনার জেনেটিক্যালি কালার চেঞ্জ করবে না, কিন্তু ডেফিনেটলি আপনি অনেক উজ্জ্বল হবেন, এইটার কোনো ডাউট নাই, এটা মানুষ হবেই। সাথে সাথে ওর আরও কিছু হেল্প যেটা করে, ও যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, ও আপনার শরীরের কোলাজেন প্রোডাকশনটাকে বাড়ায় দিবে, ও আপনার ইমিউনিটিটাকে বুস্টিং করবে। এই জিনিসগুলোর সাইড এফেক্টসেও কিন্তু আপনার উজ্জ্বলতাটা স্বাভাবিকের থেকে বেশি লাগবে। আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করেন, আমরা বলিউডের যে কাজল, ওকে আমরা ছোটবেলায় কেমন দেখেছি, এখনো কেমন আছে বলেন? ইভেন নট অনলি কাজল, ডটার অফ কাজল অলসো লাইক দ্যাট। বাচ্চাদের ক্ষেত্রে না যাই, বড় মানুষদের কথা এটাও কিন্তু মানে সে টিনেজ লাইফ যখন একটু পেরিয়ে গেল, তার কিন্তু টেক্সচারটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাকেই সবাই আসলে বলে যে তার মানে তো কালো থেকে ফর্সা হতে পারে মানুষ। এবং ইটস নট অনলি দ্য গ্লুটাথিয়ন। আপনি যখন গ্লুটাথিয়ন নেবেন, ইউ নিড টু মেইনটেইন সামথিং। আপনাকে তখন প্রপার কিছু প্রোডাক্টস ইউজ করতে হবে, যে প্রোডাক্টসগুলো আপনাকে বাহিরের থেকে হেল্প করবে ওই কালারটাকে মেনটেন করার জন্য। আপনার জীবনযাত্রাকে একটু পরিবর্তন করতে হবে। আপনি অ্যান্টিঅক্সিডেন্টওয়ালা খাবার দাবার বেশি খাবেন, রোদে গেলে প্রপার একটা ইউভি প্রোটেক্টেড সানস্ক্রিন আপনাকে দিতে হবে, একটু ফুল হাতে জামা পরা, কিছু মেনটেন যদি আপনি না করেন, তাহলে কিন্তু গ্লুটাথিয়ন আপনার প্রত্যাশার মতো কখনোই আপনাকে রেজাল্ট দিবে না। ওকে, আমি আসলে সাইড ইফেক্টটা সম্পর্কে শুধুমাত্র গ্লুটাথিয়ন নয়, আমি অ্যাস্থেটিক ট্রিটমেন্টের ওভারঅল সাইড ইফেক্ট সম্পর্কে জানবো আরেকটা ব্রেক থেকে ফিরে আসবার পরে। সো ভিউয়ার্স, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, এবং আমরা কথা বলছিলাম বর্তমান সময়ের হট যে টপিকগুলো, অ্যাস্থেটিক ডার্মাটোলজির যে পার্টগুলো, সেগুলো নিয়ে। নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন, নিচ্ছি ছোট্ট বিরতি। Once again, welcome back. This is me, Dr. Strapana Tauhida, and you're watching স্বাস্থ্য পরামর্শ on বিজয় টেলিভিশন। প্রিয় দর্শক, কথা বলছিলাম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে, এবং আমার সাথে রয়েছেন ডক্টর নুবাইরা তাসনিম, যিনি আছেন ইউনাইটেড হসপিটালে কনসালটেন্ট হিসেবে। আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি আপনার মুখ থেকে। এবার একটু মানে অসুন্দর না, আসলে সাইড ইফেক্ট যে ব্যাপারগুলো, যেগুলো মানুষকে সচেতন করা উচিত অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যারা নেন তাদের জন্য, সেগুলো কি কি? প্রথম জিনিস হচ্ছে ওভার এক্সপেকটেশন রাখা যাবে না। ওকে, হ্যাঁ, অনেক কিছু আসলে চাকচিক্যের জন্য অনেক কিছু বলা হয়, 10 বছর 20 বছর ওজন কমিয়ে দেয়া, 10 বছর 20 বছর বয়স কমিয়ে দেয়া। এইটা আসলে খুব যে সম্ভব সেটা না, কিন্তু ডেফিনেটলি একটা চেঞ্জ আনা যায়। আরও একটা জিনিস হচ্ছে, যখন আমরা কাজ করব, তখন আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টস নিতে হবে আসলে যেই প্রোডাক্টসগুলো 100% অথেন্টিক। আমরা যদি ফিলার ইউজ করি, সেই ফিলারটাকে অথেন্টিক হতে হবে। এবং আপনি যখন ফিলার ইউজ করবেন, আপনার সাইড এফেক্টসের মধ্যে একটা সাইড এফেক্টসই হতে পারে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রি হতে পারে। আর কিন্তু প্রোডাক্ট রিলেটেড আমার যদি কোনো অ্যালার্জি শরীরে আগে থেকে না থাকে, তাহলে কিন্তু অ্যালার্জিরও কোনো সুযোগ নেই। এবং আপনি যেই ফিলারটা ইউজ করছেন কিংবা যেই প্রোডাক্টটা ইউজ করছেন, সেটার সাথে আমাদের শরীরের সামঞ্জস্যতা অনেক বেশি, সেটার জন্য কিন্তু রিয়াকশন হওয়ার পসিবিলিটিস কম যদি প্রোডাক্ট ভালো হয়। প্রবলেম একটাই হতে পারে, সেটা হচ্ছে আমরা যখন থ্রেড বা কোনো কিছু করব, সেই থ্রেডটা থেকে আমার একটু যেই জায়গাটায় আমি করব ওই জায়গাটায় কোনো একটা ছোট দাগ পড়া হতে পারে। সেটাও আসলে যদি আমরা একটু প্রপার কারো কাছে করি, ওরকমভাবে পাওয়া যায় না। একটাই প্রবলেম হতে পারে যে আপনার ওভার এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনকে আমরা হয়তো ফুলফিল করতে পারছি না, এতটুকুই। কিন্তু এটা ছাড়া আসলে সাইড এফেক্টস সেভাবে কখনো পাওয়া যায় না। আচ্ছা, কিন্তু এরকম কথাও তো শোনা যায় যে গ্লুটাথিয়ন ইনজেকশনের জন্য কেউ মারা যাচ্ছে বা কেউ মারা গিয়েছে,
আদৌ কি এটা মানে সায়েন্টিফিক্যালি কিন্তু কোনো ব্যাখ্যা নেই। ওকে, হ্যাঁ, এখন একটা মানুষের সাডেন ডেথের কজ তো অনেক কিছু হতে পারে। এখন সেদিন সকালবেলা আমি এখন পরোটা খেয়েও যদি আমি মারা যাই, পরোটা তো আসলে এটার জন্য দায়িত্ব নিবে না। কিন্তু আমরা কখনো এরকম ডাটাবেজও কিন্তু এরকম নেই কখনো যে কেউ গ্লুটাথিয়ন নিয়ে বা অ্যান্টি এজিং কোনো কিছু নিয়ে মারা গেছে। কিন্তু ডেফিনেটলি মাত্রাতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আমার বয়স অনুযায়ী, আমার আকাঙ্ক্ষা অনুযায়ী, আমার ওজন অনুযায়ী, কিংবা আমার শরীরে কোনো আলাদা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে আমার গঠন অনুযায়ী আমার জন্য যতটুকু প্রয়োজন তার বেশি যদি আমি নেই, এটা তো আসলে অবশ্যই আমি বলবো এটা অনেক বড় ক্ষতি মানুষের করতে পারে। কিন্তু আমরা যেটা করি যে আজকে যে আমার কাছে যখন একজন রোগী আসবেন, আমি তার লিভার, কিডনি, তার রক্ত পরীক্ষা করে যখন দেখবো যে হ্যাঁ তাকে আমরা গ্লুটাথিয়নটা দিতে পারি, কোনো অসুবিধা হবে না, তখন সে গ্লুটাথিয়নটা স্টার্ট করতে পারবে। এবং তারপরে কিন্তু পর্যায়ক্রমিক হারে একটা নির্দিষ্ট বিরতিতে ওই টেস্টগুলো করে করে দেখতে থাকবে। কিন্তু কেউ কোনো টেস্ট করা ছাড়া, কোনো কারণ ছাড়া আজকে ইচ্ছা হলো ও এটা নিচ্ছে আমি এটা নিয়ে ফেলি, এটা করাটা আমার কাছে মনে হয় এতে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে। ইভেন সমস্যা ভালো ক্লিনিকগুলোতেও এটা হচ্ছে, মানে কেউ তো টেস্ট করে গ্লুটাথিয়ন নিচ্ছে না। ওই যে একটা কথাই আমি আজকে এতবার বলে ফেললাম, ওকে, আপনাকে ওয়াইজলি জায়গা পছন্দ করতে হবে। আচ্ছা, গ্লুটাথিয়নের আসলে ডোজটা কিরকম? মানে গ্লুটাথিয়ন কিন্তু আইভি ট্রিটমেন্টও অনেক ধরনের ফর্মুলেশনে আসে। কিছু কিছুতে যখন আপনার শুধু গ্লুটাথিয়ন, পিওর একটা গ্লুটাথিয়ন, এটার কার্যকারিতাটা বাড়ানোর জন্য আপনি এটাতে বিভিন্ন ধরনের ভিটামিনস দিচ্ছেন, অ্যান্টিঅক্সিডেন্ট দিচ্ছেন, তখন কিন্তু এটা ডোজ একরকম হবে। আপনি যদি কাউকে শুধু গ্লুটাথিয়ন দেন সেক্ষেত্রে ডোজ একরকম হবে। সো আবার ধরেন কিছু মানুষের গঠন অনুযায়ী, তার চাহিদা অনুযায়ীও কিন্তু ডোজ এক এক রকম হয়। কিন্তু আমরা যেটা সাধারণত বলি সপ্তাহে 2টা বা প্রতি সপ্তাহে 1টা, এর বেশি গ্যাপ দিলে কাজ করে কম। আচ্ছা, আর এর থেকেও আবার ক্লোজলি নেওয়া পসিবল না। সো মানে গ্লুটাথিয়ন বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যে কথাগুলো আমরা বললাম এতক্ষণ ধরে, সেগুলো আসলে বর্তমান সময়টায় মানুষের মাঝে যে ধরনের এক্সপেকটেশন এবং যে ধরনের জনপ্রিয়তা পাচ্ছে, ইজ ইট আ গুড সাইন অর মানে হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট? আমি মনে করি যেটা যে কেউ যদি নিজের প্রতি সচেতনতা দেখায়, এটা অবশ্যই একটা ভালো জিনিস। কিন্তু সেই সচেতনতাটা যদি একটা অবসেশনে পরিণত হয় যে না আমাকে এরকম হতেই হবে, ওর মতোই আমার চিক লাগবে, ওর মতোই আমার চিন লাগবে, ওর মতোই আমার গায়ের রং হতে হবে, এটাকে আসলে আমরা কখনো সাপোর্ট করি না। কিন্তু কেউ যদি নিজের প্রতি একটু সচেতনতা দেখায়, এটা ক্ষতি কি? এটা ভালো। এবং একটা সত্যি কথা যেটা যে কারো একটা প্রবলেমের ভেতর থেকে যখন আমাদের থ্রুতে আল্লাহর ইচ্ছাও বের হয়ে আসে, ও কিন্তু পরবর্তীতে খাওয়াটা ঠিক করে, ঘুমায় ঠিক করে, পড়তে বসার সময়টাও ঠিক হয়। যখন তাকে আমরা হরমোনসের প্রভাবগুলো বুঝাই যে এই ট্রিটমেন্টটা তুমি নিচ্ছ, কিন্তু তুমি এখন যদি রাত জেগে বসে থাকো বা তুমি এটা করো ওটা করো, তখন কিন্তু আমরা তোমাকে হেল্প করতে পারবো না। সো আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা মানুষের রেগুলার লাইফটাকেও একটু চেঞ্জ করার জন্য কাজ করছি আসলে। বাহ, দারুণ। আর হোয়াট অ্যাবাউট দ্য এক্সপেন্স? ওভারঅল অ্যাস্থেটিক ডার্মাটোলজি একটু এক্সপেন্সিভই, কিন্তু মেশিন বেস যেগুলা, সেগুলোর মেশিনের দামের উপরে নির্ভর করে। আসলে 1 লাখ টাকারও যেমন মেশিন আছে, 50 লাখ টাকারও কিন্তু মেশিন আছে। এখন আমি যেই মেশিনটা কিনছি সেটা অনুযায়ী আসলে রোগের কতটুকু কাজ হলো সেটার দামটা ধরা হয়। কিন্তু আপনি যদি বোটক্স, ফিলার্স বা থ্রেড লিফটিং এগুলাতে যান, এই জিনিসগুলাই একটু এক্সপেন্সিভই আমি বলবো। কারণ আমাদের দেশে আসলে এখনও সেভাবে কেউ তৈরি করছে না। এটা কিন্তু সম্পূর্ণরূপে বাইরে থেকেই আনতে হয়। বিভিন্ন ভেন্ডারকে দিয়ে অনেকে আনান। সেক্ষেত্রে ভেন্ডাররা যেরকম দাম রাখে, আমরা যেরকম দামে কিনি, সেরকমই একটা দাম আসলে রোগীর জন্য ধরা হয়। কিন্তু ওভারঅল অ্যাস্থেটিক ডার্মাটোলজি একটু এক্সপেন্সিভ বলা যায়। যাই হোক, এক্সপেন্সিভ তো হবেই, কারণ যেহেতু বাইরের প্রোডাক্ট ইউজ করা হয় বা এই জিনিসটাই অ্যাস্থেটিক। সো আপনি যথার্থই বলেছেন, এটা শুধুমাত্র বিউটিফিকেশনের পার্ট হলেও আসলে নেসেসিটি ওয়াইজ, বয়স অনুযায়ী, মানুষের সামর্থ্য অনুযায়ী এবং সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স ওয়েতে এটাকে মেনটেন করা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক বিষয় আমাদের সামনে নিয়ে আসবার জন্য এবং ক্লিয়ার করবার জন্য। আপনাকেও থ্যাংক ইউ, বিজয় টিভিকেও থ্যাংক ইউ, সব দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, এরই সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর আজকের যে টপিকটা ছিল, এটাতে আসলে একটা কথাই শুধু আমি বলবো, একজন ডক্টর হিসেবে, একজন মানুষ হিসেবে, আসলে সৌন্দর্য পুরোপুরি হচ্ছে আমাদের মনের ব্যাপার, আমাদের সোলের ব্যাপার। যদি কেউ নিজে থেকে, মন থেকে অনেক সুন্দর হয়, নিজেকে ওয়েল মেনটেন করতে পারে, তাহলে কিন্তু সে অবশ্যই অনেক সুন্দর। সো নিজে ভালো থাকুন, নিজেকে সুন্দর রাখুন, আর চারপাশের মানুষগুলোকেও অনেক অনেক ভালো রাখুন। আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে স্বাস্থ্য পরামর্শে, ইম্পর্ট্যান্ট টপিক এবং ইম্পর্ট্যান্ট মানুষকে সাথে নিয়ে।